আর এবার কালী কথা। বর্ধমানের দিকে দিকে কালী কথা। কোথাও কালী পুজোর নেপথ্যে প্রেমের গল্প, কোথাও স্বপ্নাদেশ, কোথাও আবার ডাকাতদের হাত ধরে পুজো শুরু। বর্ধমানের রাজবাড়ির কালী বিদ্যাসুন্দর, এই পুজোর নেপথ্যে প্রেমের গল্প। বর্ধমানের রাজা তেজ চাঁদের বাড়ির পূজারী ছিলেন সুন্দর। কথিত আছে রাজার মেয়ে বিদ্যার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এই পূজারীর। সম্পর্ক মেনে নিতে পারেননি রাজা। মা কালীর সামনে দুজনের বলির ব্যবস্থা করা হয়। আচমকা ঝড়ে সব লণ্ডভণ্ড। মন্দির চত্বর থেকে নাকি উধাও হয়ে যান বিদ্যা এবং সুন্দর। এরপর থেকে এই মন্দিরে মা কালী পূজিত বিদ্যা সুন্দর নামে। সুরঙ্গ ছিল অ্যাকচুয়ালি রাজবাড়ি অবধি। তো মালিনী মাসি বলে একজন ছিলেন যিনি ফুলের মালা নিয়ে আসতেন ওখান থেকে। তো সেই মালা দেখে সুন্দর একদিন পূজারি জিজ্ঞেস করে এত সুন্দর মালা কে গেঁথেছে মায়ের জন্য। তো উনি বলেন রাজার কন্যা বিদ্যা। তো এইভাবেই সুরঙ্গের মধ্যে দিয়ে ওদের প্রেম হয় আর কি। সেই বিদ্যার সুন্দরের যে প্রেম সেটা রাজা জানতে পেরে যায়। যে বিদ্যার সুন্দরকে বলি দিতে নিয়ে আসা হয় এখানে, যে কাপালিক বলি দিয়ে উনি মূর্ছা হয়ে পড়ে যান এখানে, মানে বলি দিতে পারেননি। আর বিদ্যার সুন্দর পুরো একদম উধাও হয়ে যায়, মিলিয়ে যায়। বর্ধমান শহরের কাঞ্চননগর, এখানে কঙ্কালেশ্বরী মন্দির। এক সাধক স্বপ্নাদেশ পান মা কালীর বিগ্রহ প্রতিষ্ঠা করার। তারপরেই পাথর খোদাই করে পুজো শুরু। ওম বিষ্ণু ওম পুষ্পায় নমঃ অধিপতে দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ। 7 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া মূর্তি। মা এখানে অষ্টভুজা। সারা বছর এই মন্দিরে নিত্য পুজো হয়। দীপান্বিতা অমাবস্যায় চামুন্ডা মতে বিশেষ পুজো। মন্দির প্রতিষ্ঠা হয় বাংলা 1323 সালে। এখন থেকে 108 বছর আগে মূর্তি প্রতিষ্ঠা হয়। মন্দিরটা 600 বছর আগেকার। মন্দিরে কোনো বিগ্রহ ছিল না দেখে মন্দিরে তখন এই বিগ্রহকে প্রতিষ্ঠা করা। পূর্ব বর্ধমানের কেতু গ্রামে জঙ্গলের মাঝে মন্দির। একসময় ছিল ডাকাতদের পুজো। আজও চলে দেবীর নিত্য সেবা। ডাকাতরা এখানে পুজো দিয়ে ডাকাতি করতে যেত। এক সাধু বাবার হাতে এই ঠাকুর মন্দিরটা চায়। মৃন্ময়ী মূর্তি প্রত্যেক বছর মাঘী অমাবস্যাতে কলেবর হয়, যেটা পুজো হয় সেটা জলে চলে যায়, নতুন মূর্তি আবার প্রতিষ্ঠা হয়। কেতু গ্রামের এনায়েতপুরের মন্দিরে দেবীর মৃন্ময়ী রূপ। মা এখানে শ্যামা কালী। দীপান্বিতা অমাবস্যায় মাছের ভোগ দিয়ে বিশেষ পুজো হয়। দীপান্বিতা কালীতে এমনি পুজো ভোগ হয় ডেলি, আর প্রতি অমাবস্যায় খিচুড়ি আনা হয়। আমাদের মায়ের মৎস্য ভোগ হয়, বছরে 3 বার তো দিতেই হয় মাছের ভোগ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ ও রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআইআর আবহেই ফের সিএ নিয়ে হাওয়া গরম। কালী পুজোর পরই রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি। পাল্টা তৃণমূলের কটাক্ষ। এসআইআরে হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরেই সিএ নিয়ে আসরে নামছে বিজেপি। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে। আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে চর্চায় এসআইআর। ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন। তার প্রস্তুতিও চলছে। বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 69 লক্ষ নাম। এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম। তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা। কালী পুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্ম শিবির।
আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সবাই তো পালিয়ে আসতে পারেনি, কিছু মানুষ তো পারে থাকতে থেকে গেছে, তাদের কি হবে? আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো, প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। সিএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে, আমি তো প্রস্তাব দেব তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য। এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক স্থিত। অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি তুঙ্গে তরজা। কল্যাণীর শহরে সুকান্ত, শ্রীরামপুরে সুকান্তর বাইক র্যালি আর শ্রীরামপুরে বাইক মিছিলে সুকান্ত মজুমদার। শুক্রবার সুকান্তকে চ্যালেঞ্জ কল্যাণের। গতকালই কল্যাণের লোকসভা এলাকায় সুকান্তর মিছিল, আর মিছিল শেষে তৃণমূলকে ফের হুঁশিয়ারি সুকান্তর। ঝান্ডা ও ডান্ডার বাণী বিজেপি সাংসদের গলায়। সুকান্ত মজুমদার বেকার লোক, কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না, এদের মারিয়ে যেতে হয়। কালকে এত বড় বড় কথা বললো সে সুকান্ত মজুমদার, এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। কি হলো আপনার? ফুস। আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে, তার সাথে ডান্ডাও এনেছে। ভোট কি আর দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলবে। আমি তো ওর মতো বেকার লোক নই যে যেখানে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো, খ্যাপাসিয়ানের মতো ঘুরে বেড়াচ্ছি। আমি আবার বলছি, এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক, সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না। ওর বাবা নরেন্দ্র মোদী পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে। হঠাৎ করে চলে গেছে, তুই নোটিশ দিয়ে দিতে পারছিস, আমিও চলে যেতাম, দেখতাম ওকে। ও তো সেই হিম্মত হয়নি। ছুঁচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে? সুকান্ত তুই আয়, ডান্ডা দিয়ে মারবি আয়, আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো। মোদী যতদিন আছে ততদিন এগুলো রয়েছে, মোদী না থাকলে কুকুর বিড়ালে সুকান্তদের টেনে নিয়ে তুলে চলে যাবে। দার্জিলিং এর সংসদের কনভয়ে হামলা। কনভয়ের 4 নম্বর গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ। সুখিয়া পোখরিতে আক্রান্ত রাজু বিস্তার কনভয়। ধস ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে ফেরার পথেই হামলা। জোড়াবাংলো থানায় অভিযোগ দায়ের সাংসদের। पहाड़ में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे, मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए। और अगर कुछ लोग ऐसे हैं जो आज भी हिंसा की राजनीति में विश्वास रखते हैं, तो फिर हम भी तैयार हैं। 10-12 दिन पहले किस तरह से सांसद के ऊपर हमला हुआ, लेकिन हम डरने वाले में से नहीं हैं, डट के मुकाबला। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের। পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়েই চিঠি। রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন? ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে সরব মমতা। স্বশাসিত সংস্থা জিটিএ এর অধিকারে হস্তক্ষেপ বলেই তো মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতার। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, তখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। পাহাড়, দার্জিলিং, এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ। আজকে পাহাড় আর ডুয়ার্স পুরোদস্তুর শান্ত, পর্যটকরা যাচ্ছেন, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, পাহাড় আবার হাসছে। তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার নাক গলাতে যাচ্ছে? যেগুলো কেন্দ্রের করার কথা, বাংলার 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা, আবাসের টাকা দেওয়ার কথা, প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা, বকেয়া দেওয়ার কথা, সেগুলো তারা দিচ্ছেন না। রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা। ইন্দোর থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। আর এই খুনের মামলাতে বৃহস্পতিবার রাতে 3 জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। সল্টলেকের একটি আবাসনে ঢুকে পড়েছিল এক খুনি।
বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় ধাওয়া করে খুনি ধরে কলকাতা পুলিশ। রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা দিয়েছিল এই খুনিরা। এই ঘটনায় আরও এক দুষ্কৃতী গ্রেপ্তার হলো মধ্যপ্রদেশের ইন্দোর থেকে। শনিবার ইন্দোর রেল স্টেশন থেকে গ্রেপ্তার শার্প শুটার জুবের আহমেদ। লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল, ওরা দুজনকে প্রধান ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল, ও প্রথমে পালিয়ে যায়, পরে ওকে ধরা হয়েছে। এটা খুব টাইমলি, মানে আমার কাছে ইনফরমেশন 7:30-8 এইরকম টাইমে এসছে অ্যান্ড উইদিন 1 ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে। তো সাকসেসফুল অপারেশন হয়েছে। এই ঘটনায় 3 খুনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। রাজস্থানে খুন করে একাধিক রাজ্য ঘুরে তারা গা ঢাকা দিয়েছিল কলকাতায়। খুনের পরই রাজস্থান ছাড়ে দুষ্কৃতীরা। প্রথমে যায় উত্তরপ্রদেশ, সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, তারপর কেরল, তারপর কেরল থেকে আবার উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর উটিতে, উটি থেকে কলকাতায়। 15 অক্টোবর কলকাতায় আসে খুনিরা। একাধিক রাজ্য ঘুরে আসার ফলে টাকা পয়সা ফুরিয়ে আসছিল তাদের কাছে। সস্তায় থাকার জায়গা খুঁজছিল রাজস্থানের এই দুষ্কৃতীরা। শিয়ালদা এলাকায় ঘোরাঘুরি করার পর বৃহস্পতিবার তারা পৌঁছয় ফুলবাগানে। ওই রাতে ফুলবাগানে হানা দেয় কলকাতা পুলিশ। দুজনকে ফুলবাগান থেকে গ্রেপ্তার করে। একজন সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। ফিল্মি কায়দায় এই দুষ্কৃতীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতী দরজা ভেঙে ছাদে উঠে যায়। সেখান থেকে লাফ দিয়ে অন্য ছাদে, ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা। যদিও তাতে শেষ রক্ষা হয়নি, খুনিকে ধরে ফেলে পুলিশ। নিউজ 18 বাংলা। মাঝ রাস্তায় চলছে গাড়ি, 2 গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা। সংঘর্ষের পর 2 গাড়িতেই আগুন। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের নীলা এলাকার ঘটনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মাঝ রাস্তায় চলছে গাড়ি, 2 গাড়ির সংঘর্ষের দুর্ঘটনা। সংঘর্ষের পর 2 গাড়িতেই আগুন। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের নীলা এলাকার ঘটনা। দিগ্বিজয় মাহালি রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবে। দিগ্বিজয়, যে ছবি আমরা দেখছি, 2 গাড়ির সংঘর্ষের দুর্ঘটনা, কেউ কি আহত হয়েছেন, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো জোয়ারা, ইতিমধ্যেই এখনো পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে। 3টি দমকলের ইঞ্জিন এসেছে, আগুন নেভানোর চেষ্টা চলছে। যদিও এই ঘটনায় কিন্তু কোনো হতাহতের কোনো খবর নেই, কিন্তু যেভাবে এই মুখোমুখি সংঘর্ষ হয়েছে 2টি গাড়ির সবংয়ের নীলা এলাকায়, তাতে কিন্তু যে কোনো মুহূর্তে প্রাণঘাতের ঘটনা হতো, কিন্তু সেরকম কিছু হয়নি। কিন্তু 2টি বড় গাড়ি একেবারে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় একদম দুটোই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং ঘটনা আজ ভোরে ঘটার পরেই সবং থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং 3টি দমকলের ইঞ্জিন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে এবং এখনো আগুন জ্বলছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ, ধন্যবাদ। চিকিৎসকের মৃত্যুতে রহস্য। তমলুকের নার্সিং হোম থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন অ্যানেস্থেসিস্ট শালিনী দাস। পরিবারের দাবি, তার ডান হাতে চ্যানেল করা ছিল, মাটিতে পড়ে যাওয়ায় সেখান থেকে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো আর যায়নি। পরিবারের প্রশ্ন, ডিউটিতে যাওয়ার সময় সুস্থ ছিলেন শালিনী, তাহলে হাতে চ্যানেল কেন? পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতাল। এখানকার চিকিৎসক শালিনী দাস অ্যানাস্থেসিস্ট, থাকতেন তমলুকের ভাড়া বাড়িতে। তার মৃত্যু ঘিরে রহস্য। কাঁথি মহকুমা হাসপাতালের পাশাপাশি তমলুক এবং মহিষাদলের 2টি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী। পরিবারের দাবি, শুক্রবার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। মহিষাদল এবং তমলুকের নার্সিংহোমে ডিউটিতে যান। সেখান থেকে যখন বাড়ি ফেরেন তখন তার হাতে চ্যানেল করা। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক, মাটিতে পড়ে যান। চিকিৎসক শালিনী দাসকে নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে। সেখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল, কিন্তু বাঁচানো যায়নি। তাকে বলেছে নাকি চ্যালেঞ্জ করে দিয়েছে, তারাই করে দিয়েছে, কিছু নেই। সকালবেলা তো সুস্থ হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টা ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করে। ওখানে যখন আনা হয় তখন কেমন শারীরিক কন্ডিশন ছিল? ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ,
ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। পরিবারের প্রশ্ন, শালিনী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাহলে তার ডান হাতে চ্যানেল কেন? কে চ্যানেল করলো? শালিনীর কি হয়েছিল? এত শর্ট টাইমে এক্সপায়ার করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথাও বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না। শুক্রবার সকালে প্রথমে মহিষাদলের নার্সিংহোমে গিয়েছিলেন অ্যানাস্থেসিস্ট শালিনী দাস, সেখান থেকে তমলুকের নার্সিংহোম। উনি এসেছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো। তমলুকের নার্সিংহোমের চিকিৎসকের দাবি, ওটিতে থাকার সময় অসুস্থ বোধ করছিলেন অ্যানাস্থেসিস্ট। শালিনী দাস কালকে 9:15 নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেশেন্টের, হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার মতো ওটি চলছিল। তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে, ওই 10-15 মিনিট অন্তর করে ফোন আসতে থাকে। তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার, মাকে যেতে দেবে না, তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে। আমি তো ওটি করছিলাম। তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে। আমি বলে তাহলে একটা প্যান্টোপ্রাজল নিয়ে নে। প্যান্টোপ্রাজল অনডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়েছে, ব্যাস এইটুকু। এরপরে তারপরে আমি চলে এসেছি, ওটি শেষ, আমি যাইনি। যদিও কি কারণে মৃত্যু হলো চিকিৎসকের, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অ্যানেস্থেসিয়া ডক্টর ছিলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল, ঘটনা তদন্ত চলছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্র এবং সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। দেগঙ্গায় বাড়ি এবং মন্দিরে চুরি, লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ। দেগঙ্গার দোগাছিয়ার ঘটনা। দেগঙ্গায় বাড়ি এবং মন্দিরে চুরি, লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ। দেগঙ্গার দোগাছিয়ার ঘটনা। জিয়াউল রয়েছে, আরো বিস্তারিত বলবে। জিয়াউল, পুলিশি তদন্তে কি জানা যাচ্ছে? দেখো, দেগঙ্গার দোগাছিয়া বেলিয়াঘাটা দোগাছিয়া এলাকায় একটি বাড়ি এবং মন্দিরে পরপর চুরির ঘটনা ঘটে এবং বাড়ি এবং মন্দির অর্থাৎ মন্দিরে প্রণামের বাক্স থেকে মায়ের একাধিক গহনা সেখান থেকে চুরি যায় এবং একটি পাশে একটি বাড়ি, সেখান থেকে প্রায় 1,05,000 টাকার গহনা, এখনো পর্যন্ত যেটা বাড়ির কর্তা জানাচ্ছেন যে প্রায় 5 লক্ষ টাকার গহনা কিন্তু চুরি হয়েছে, বাড়িতে ছিল। ফলে যেভাবে চুরির ঘটনা ঘটছে তা আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের পরে দেগঙ্গা থানা পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু যেভাবে চুরির ঘটনা ঘটছে ফলে একের পর এক বাড়ি এবং মন্দিরে চুরির ঘটনা ইতিমধ্যে দেগঙ্গা থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং যারা একাধিক যে সিসিটিভি সেগুলো কিন্তু নজর রাখা হচ্ছে যে কারা এই রাস্তা দিয়ে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। প্রায় আনুমানিক 5 লাখ টাকার মতো সোনাদানা হবে, প্লাস 22,000 টাকা ক্যাশ নিয়ে চলে গেছে। দেখি মন্দিরেও চুরি হয়েছে, ঠাকুরের একটা টিপ চুরি হয়েছে, প্লাস প্রণামী বাক্সের টাকা চুরি হয়েছে।